সবাইকে স্বাগত। আপনারা দেখছেন এটি নিউজ হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা প্রতিদিন হাজির হয়ে যাই ঠিক এই সময়ে নতুন একজন অতিথি এবং নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় ধানে ৩ নতুন জাত, নতুন সম্ভাবনা। দর্শক, ধান শুধু আমাদের প্রধান খাদ্য নয়, আমাদের কৃষি নির্ভর অর্থনীতির প্রাণ। আসলে কৃষকদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রেও নানা ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি। শোনা যায় সবসময় বাম্পার ফলন, তারপরও নানা অভিযোগ কৃষকদের। কিন্তু এরই মাঝে নতুন কিছু জাত উদ্ভাবিত হয়েছে, যে জাতগুলো নতুন সম্ভাবনার কথা বলছে, নতুন স্বপ্ন দেখাচ্ছে। আসলে কৃষকদের কি বলছেন কৃষকরা এবং বাস্তবতা কি, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো আমাদের আজকের কৃষির এবং এই ধানের জাতগুলো নিয়ে। এবং এই বাস্তবতা এবং উদ্ভাবনের সংমিশ্রণ মিলিয়ে আমরা আসলে নতুন দিগন্তের দান প্রান্তে যেতে পারবো কিনা তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের যুক্ত অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর খন্দকার মোহাম্মদ ইফতেখারুদ্দৌলা, বিভাগীয় প্রধান, উদ্ভিদ প্রজনন বিভাগ, ব্রি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টে। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা বন্ধু, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। স্যার, 144তম সভায় আসলে নতুন 3টি জাত উদ্ভাবিত হয়েছে। আমরা জানি আসলে বিরি ধান 112, 113, 114। নতুন 3টি ধান জাত, এর বৈশিষ্ট্য কি আমি আপনার কাছ থেকে জানতে চাই, এবং এগুলো কি বাস্তবে কৃষকের মাঠে টিকে থাকবে কিনা, আসলে আপনি কি জানেন এই ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানাবেন। জাতীয় বীজ বোর্ডের 114তম সভা, যেটি গত 14 মে বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল, সেই সভায় ধানের 3টি নতুন জাত ছাড়করণের অনুমোদন দেওয়া হয়েছে। জাতগুলো হচ্ছে বৃধান 112, বৃধান 113 এবং বৃধান 114। আমরা সবসময় নতুন নতুন জাত ছাড়করণ করে থাকি, যাতে করে দেশের কৃষক বন্ধুরা সেই নতুন ধানের জাত চাষ করে উপকৃত হতে পারে। এবং আমাদের জাত উদ্ভাবনের যে স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে যে আগে আমরা একই ধরনের যে জাত উদ্ভাবন করেছিলাম সেটির উপরে কিছু প্লাস পয়েন্ট যোগ করে আমরা নতুন ধানের জাত উদ্ভাবন করে থাকি। যেমন বৃধান 112, এটি ইতপূর্বে উদ্ভাবিত বৃধান 73-এর একটি উন্নত সংস্করণ। এই জাতটি বৃধান 73-এর মতো জীবনকাল 120 থেকে 125 দিন, কিন্তু এটি বৃধান 73 থেকে হেক্টরে 1 থেকে 1.5 টন বেশি ফলন দিতে পারে। এই জাতটি চারা অবস্থায় 12 ডিএস পার মিটার মাত্রার লবণাক্ততা এবং প্রজনন পর্যায়ে 8 ডিএস পার মিটার মাত্রা লবণাক্ততা সহ্য করতে পারে। জাতটির দানার আকার আকৃতি মাঝারি চিকন এবং এটির অ্যামাইলোস বেশি, অর্থাৎ এটিকে আমরা হাই অ্যামাইলোস ক্যাটাগরিতে ফেলতে পারি। সে অর্থে এটি ভাত ঝরঝরে। তো আশা করি এটি ভোক্তার, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোক্তার যে চাহিদা, অর্থাৎ ঝরঝরে ভাতের যে পছন্দনীয়তা এবং বাজারের যে চাহিদা, চিকন চালের একটি চাহিদা আছে, সেটি দৃষ্টিকোণ থেকে এই জাতটি বাজার এবং ভোক্তার চাহিদা পূরণে সক্ষম হবে বলে আমরা আশা করছি। অপর নতুন জাতটি হচ্ছে বৃধান 113। আপনারা জানেন যে 2016 সাল থেকে আমরা ধানের জাত উদ্ভাবন কার্যক্রমের আমূল পরিবর্তন ঘটিয়েছি, যেটিকে আমরা বলছি ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং। এবং এই ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং এর মাধ্যমে ধানের জাত উদ্ভাবনের সময়কাল যেমন আমরা কমিয়ে এনেছি, পাশাপাশি গুণগত মানসম্পন্ন ধানের জাত উদ্ভাবনের প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত বা বেগবান করেছি। বিশেষ করে সবার মধ্যে যে একটা প্রচলিত ধারণা যে ইল্ড সিলিং, অর্থাৎ ইনব্রেড ধানের জাতের ফলন আর বাড়ানো সম্ভব না, সেটি ভেঙে দেওয়ার জন্য আমরা মূলত এই নতুন তত্ত্ব প্রয়োগের কাজটি শুরু করেছি। সেটির প্রথম যে বাস্তব যে সৃষ্টি বলতে পারেন, সেটি হচ্ছে এই দুটি জাতি বৃধান 112 এবং 113। 113 জাতটি বড় মৌসুমের জন্য উদ্ভাবিত একটি স্বল্প জীবনকালে ধানের জাত। এটির জীবনকাল 143 দিন, কিন্তু ইতপূর্বে উদ্ভাবিত বড় ধানের স্বল্প জীবনকাল সম্পন্ন জাত বৃধান 88 থেকে এটি প্রায় 12% ফলন বেশি দিতে পারে। এবং জাতটির দানার আকার আকৃতি নাইজার শালের মতো মাঝারি চিকন
উচ্চমাত্রা অ্যামাইলোজ 28% অ্যামাইলোজের কারণে ভাত ঝরঝরে। এটিও আশা করি এটির গড় ফলন 8.15 টন পার হেক্টর এবং স্যার আমি যদি একটু আপনার কাছে সর্বোচ্চ যুক্ত করতে চাই এবং একটি 10 প্রশ্ন টনের রাখতে বেশি পার চাই, কেজি। সেটি হচ্ছে জি আমাদের এটি উচ্চ ফলনশীল একটি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সেক্ষেত্রে এই জাতগুলো কি কোনোটা কি আমাদের একটি দীর্ঘ সময় পানির নিচে আমাদের জমিগুলো থাকে, এই কোনো জাত কি আসলে পানির মধ্যে যেমন বলা হচ্ছে ডিক পাতাগুলো খাড়া হবে এবং অনেকটাই মানে স্ট্রং হবে এবং লবণাক্ত জায়গায় এগুলো খুব ভালো ফলনও দেবে, সহনশীল, সেক্ষেত্রে কি পানির নিচে দীর্ঘদিন যেমন কিছু জাত আছে 14 থেকে 17 দিন পর্যন্ত টিকে থাকে, পচন ধরে না, এর মধ্যে কোনো জাত কি এই ধরনের মানে ধারণ করছে কিনা এবং সেই সক্ষমতা আছে কিনা, এবং জলবায়ু পরিবর্তনের সাথে প্রেক্ষাপটে আসলে কতটা সহনশীল এই জাতগুলো? আসলে মে মাসের আগে আরেকটি সভা হয়েছিল মার্চ মাসে। সেই মার্চ মাসের সভায় আমরা নতুন একটি জলমগ্নতা সহনশীল ধানের জাত ছাড়করণ করেছি, যেটি বৃধান 110। আচ্ছা, তার আগে আমাদের 3টি জাত আছে, বৃধান 51, বৃধান 52 এবং বৃধান 79। জি, বৃধান 110-এর বৈশিষ্ট্য হচ্ছে এটি পানির নিচে সর্বোচ্চ 3 সপ্তাহ। কিন্তু এই জাতটি 21 আমরা, দিন। হ্যাঁ জি, এটা আমরা কনজারভেটিভ ওয়েতে বলছি, কিন্তু এই জাতটি আমরা দেওয়ানগঞ্জে আমরা যে ট্রায়াল করেছিলাম সেখানে 26 দিন পর্যন্ত পানির নিচে টিকে ছিল এবং সে অবস্থায় প্রায় 6 টন হেক্টরে 6 টন ফলন দিয়েছিল। এবং এটির জীবনকাল 123 দিন এবং এটির দানার আকার আকৃতি মাঝারি চিকন থেকে মাঝারি মোটা। কাজে পানির নিচে ধান সহ্য করতে পারে কিনা এটির উত্তর আশা করি আপনি পেয়েছেন। জি, এবং আমরা শুধু এই জাতটি উদ্ভাবন করে থেমে থাকছে না, আমরা ক্রমাগতভাবে আরো উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করছি। আরেকটি বৈশিষ্ট্য যে বৃধান 110টি শুধু জলমগ্নতা না, এটি লবণাক্ততা সহ্য করতে পারে, তবে এটি রোপা আমন মৌসুমের একটি ধানের জাত। আচ্ছা। এই মুহূর্তে আমি যদি জানতে চাই আপনার কাছ থেকে, তার মানে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নতুন নতুন জাত আমাদের দেশ উদ্ভাবন করছে, যেমন আপনি বিভিন্ন জাতের কথা বলছিলেন, সেক্ষেত্রে আমাদের এই জাতগুলো আসলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো যাবে এবং উপযোগী। নতুন জাত উদ্ভাবনে কৃষকের মতামত বা মাঠ পর্যায়ের তথ্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা কিভাবে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আমি একটু যদি জানতে চাই। যে নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে আমরা সবসময় কৃষকের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। বিশেষ করে আমি যে ট্রান্সফর্মিং রাইস ব্রিডিং এর কথা বললাম, এই কার্যক্রমের আওতায় আমরা প্রায় 32টি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল ডেভেলপ করেছি। টার্গেট প্রোডাক্ট প্রোফাইল হচ্ছে একটি নির্দিষ্ট একটি জায়গাতে বিভিন্ন রাইসের যে সাপ্লাই চেইন অ্যাক্টর আছে, যেমন কৃষক, তারপরে আপনার ট্রেডার্স, মিলার্স এবং ভোক্তা কনজিউমার্স, এই সমস্ত লেভেলে আমরা সোশিও ইকোনমিক সার্ভে পরিচালনা করার মাধ্যমে নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য, কি কি ক্রাইটেরিয়া থাকবে তার একটি প্যারামিটার বা একটি কমপ্লিট সেট অফ সলিউশন আমরা ডিজাইন করি। সেই ডিজাইনের ভিত্তিতে আমরা আসলে জাত উদ্ভাবন কার্যক্রমে আমরা প্যারেন্ট নির্বাচন করি, ক্রস কম্বিনেশন সিলেকশন করি এবং জাত উদ্ভাবনের একটা স্টেজ থেকে আরেকটি স্টেজে আমরা যখন ব্রিডিং লাইনকে প্রমোশন দিই, সেটির ক্ষেত্রেও এই টার্গেট প্রোডাক্ট প্রোফাইল একটি ডিসিসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং এটি ফর্মালাইজ করা হয়েছে আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে। কাজে এখন কিন্তু আমরা কাগজে কলমে বলতে পারবো যে আমাদের একটা ফর্মাল একটি সিস্টেম আছে। এছাড়াও আমরা বিভিন্ন সময়, বিশেষ করে আপনি যে জলবায়ু পরিবর্তনের কথা বললেন, এই জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের ক্ষেত্রে আমরা পার্টিসিপেটরি ভ্যারাইটি সিলেকশন করে থাকি। যেমন একটু আগে আমি বললাম যে বৃধান 51, বৃধান 52, বৃধান 79, এই জাতগুলি উদ্ভাবনের শেষ পর্যায়ে আমরা আমরা এই পার্টিসিপেটরি ভ্যারাইটি সিলেকশন করি, যেখানে অন্তত 30 জন কৃষকের পছন্দনীয়তা, 20 জন পুরুষ কৃষক এবং 10 জন মহিলা কৃষকের ক্ষেত্রে দুটা পজিটিভ এবং দুটা নেগেটিভ ভোট নিয়ে, এবং কি কারণে উনি পজিটিভ ভোট দিচ্ছেন, কি কারণে নেগেটিভ ভোট দিচ্ছেন, এই ডিটেলস যে প্রিফারেন্স অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কিন্তু ব্রিডিং লাইন সিলেকশন করে জাত উদ্ভাবনের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেকগুলো বিষয়ে জানলাম। আমরা আবারও যুক্ত হবো আপনার সাথে একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর খন্দকার মোহাম্মদ ইফতেখারউদ্দৌলার কাছে। স্যার, আপনার কাছ থেকে জানছিলাম, আবারও ফিরে আসলাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আমাদের স্বাধীনতার পর একটি দারুণ এবং ঘুরে দাঁড়াবার এবং সাফল্যের খাত হচ্ছে কৃষি। নতুন নতুন জাত, নতুন নতুন বিভিন্ন উদ্ভাবনী শক্তি আমাদের এই কৃষিকে সমৃদ্ধ করছে। আসলে আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগে আছেন, আসলে এই জাত নির্ধারণের ক্ষেত্রে কি আপনাদের কোনো সময়সীমা বেঁধে দেওয়া থাকে কিনা, যে প্রতি বছর একটি চ্যালেঞ্জ থাকে কিনা, বা আপনারা আসলে কিভাবে কাজ করে থাকেন, এই সার্বিক বিষয়টা সংক্ষেপে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই আমি। ধন্যবাদ। জাত নির্ধারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা তো আছে, বিশেষ করে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে। যেমন একটি নতুন জাত উদ্ভাবন করতে আগে 14 থেকে 15 বছর সময় লাগতো। এখন সেটিকে আমরা কমিয়ে প্রায় 8 থেকে 9 বছরে নামিয়ে এনেছি। যেমন বৃধান 113 এই জাতটি উদ্ভাবন করতে, বা 112, এটি 7.5 বছর সময় লেগেছে। এবং আরো নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আমরা কিভাবে জাত উদ্ভাবনের সময়কাল কমিয়ে আনা যায় সেটির জন্য আমরা চেষ্টা করছি। যেমন স্পিড ব্রিডিং, এবং স্পিড ব্রিডিং এর সাথে জেনোমিক প্রেডিকশন আর মডার্ন টুল অ্যাপ্লাই করে কিভাবে জাত উদ্ভাবনের সময়কালকে কমিয়ে আনতে পারি, পাশাপাশি কিভাবে আমরা গুণগত মানও বৃদ্ধি করতে পারি। আর জাত উদ্ভাবনের ক্ষেত্রে আসলে আমরা, আমার যে বিভাগ, উদ্ভিদ প্রজনন বিভাগ, প্রায় 18টি রিসার্চ প্রজেক্টের মাধ্যমে আমরা কাজ করি। প্রতিটি রিসার্চ প্রজেক্ট একাধিক সিজনে কাজ করে। আপনারা জানেন যে ধানের ক্ষেত্রে অনেকগুলি মৌসুম আছে, আউশ, আমন, বোরো, এছাড়াও লেট বোরো, গভীর পানি। প্রত্যেকটা সিজনে আবার সো মেনি টার্গেটস। যেমন ধরেন যে আমরা চেষ্টা করি কিভাবে পর্যাপ্ত খাবার উৎপাদনে ধানের জাতগুলো ভূমিকা রাখতে পারে। শুধু সাফিসিয়েন্ট ফুড হলে হবে না, সেটি গুণগত মান সম্পন্ন হতে হবে এবং সেফ হতে হবে, নিরাপদ খাবার। গুণগত মানের মধ্যে আবার পুষ্টির একটি বিষয় আছে। তারপরে আপনার প্রিমিয়াম কোয়ালিটি, যাতে কৃষকরা বাজার দাম পায়, সুগন্ধি ধানের জাত। তারপরে ঔষধি গুণাগুণের একটি বিষয়, যাতে করে আমাদের ধানের জাত ডায়াবেটিক পেশেন্টের জন্য উপকারী হয়, অ্যান্টিঅক্সিডেন্ট পটেনশিয়াল থাকে, যেটি ক্যান্সারের ক্ষেত্রে উপকারী। এ ধরনের অনেক লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। আমাদের ইনস্টিটিউশনাল যেমন টার্গেট আছে, তেমনি জাতীয় পর্যায়ে আমরা যেহেতু সরাসরি কৃষি মন্ত্রণালয়ের অঙ্গীভূত একটি প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন ধরনের চাহিদা থাকে, সেই চাহিদা পূরণের জন্য আমরা সবসময় কাজ করে থাকি। দারুণ, আসলে এই বিষয়গুলো জেনে আসলেই উপকৃত হলাম। আমি যদি জানতে চাই, আমরা এ পর্যন্ত প্রায় অনেকগুলো জাত উদ্ভাবন করেছি এবং হাইব্রিড অনেকগুলো জাতও আমাদের মাঝে এসেছে। সেক্ষেত্রে ধানের ন্যায্য দাম না পাওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়, এবং সবসময় শোনা যায় আসলে বাম্পার ফলনের বড় কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না, অনেকে ধান চাষ বিমুখ হয়ে যাচ্ছে। আসলে এই চিরায়ত সমস্যা নতুন জাত উদ্ভাবনে কি কোনো বাধা নাকি, এবং কৃষকরা কি অনুপ্রাণিত হয় কিনা নতুন জাত আসলে, কি দেখছেন বাস্তব চিত্র? না, এটি কোনো বাধা না। আমরা তো সবসময় চাই যে ধানের নতুন জাত চাষাবাদের মাধ্যমে কৃষক লাভবান হবে। সেক্ষেত্রে আপনার কৃষকের যে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি, আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে ধান চাষকে আমরা যদি যুক্ত করতে পারি, এবং কৃষকের সাথে যে মার্কেট লিঙ্কেজ, যেমন ধরেন গতকালই আমি একটি চেইন শপে দেখছিলাম যে লো জিআই রাইস একটি প্রাইভেট কোম্পানি 120 টাকা কেজিতে বিক্রি করছে। বর্তমানে আমরা যদি আন্তর্জাতিক বাজারের দিকে তাকাই, আপনার 1 টন বাসমতি ধানের দাম যেখানে প্রায় $1000, সেখানে 1 টন লো জিআই রাইসের দাম $1700। আমাদেরকে সেই মার্কেটগুলো ধরতে হবে, এবং কৃষকের সাথে আমাদের যে দায়িত্ব, এটা পাবলিক সেক্টর বলেন, প্রাইভেট সেক্টর, আমরা যদি মার্কেট লিঙ্কেজটা ডেভেলপ করতে পারি, তাহলে আমার বিশ্বাস ধান চাষকে, এটিকে একটি ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি বা আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসাবে আরো বেশি প্রতিষ্ঠিত করা যাবে। এবং আমরা সবসময় সেভাবে নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, গুণগত মানসম্পন্ন ধানের জাত উদ্ভাবনের জন্য কাজ করছি। যেমন আমাদের 4টি লো জিআই রাইস রয়েছে, এই ডায়াবেটিক পেশেন্টের জন্য উপকারী। আমাদের জিঙ্ক সমৃদ্ধ 7টি জাত রয়েছে, আয়রন সমৃদ্ধ জাত রয়েছে 1টি। আমাদের 14টি প্রিমিয়াম কোয়ালিটি জাত আছে, যেগুলোর বাজার মূল্য বেশি, সুগন্ধি আছে, চিকন ধান আছে। এবং আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য আমরা কাজ করে থাকছি। এবং আমাদের হাতে অ্যান্টিঅক্সিডেন্ট পটেনশিয়াল সমৃদ্ধ ব্ল্যাক রাইসের অ্যাডভান্স লাইন আছে, যাতে করে কৃষক
প্রকৃত বাজার মূল্য পেতে পারে। আমরা যদি আরেকটু জানতে চাই আসলে অনেকগুলো বিষয়ে ধান চাষের সাথে যুক্ত, আসলে সার বা আনুষঙ্গিক বীজ অনেকগুলো বিষয় খরচ যুক্ত। সেক্ষেত্রে এই নতুন জাতগুলো উদ্ভাবনের ফলে কি আসলে কোনোভাবে কৃষকরা লাভবান হচ্ছে কিনা? উচ্চ ফলনশীল মেনে নিলাম, সেক্ষেত্রে এই যে অনেকগুলো ইম্পোর্ট বিষয় আসলে যুক্ত, সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই নতুন জাত উদ্ভাবনের সম্ভাবনা? আসলে এটিকে আমি যেভাবে ব্যাখ্যা করতে চাই, যেমন ধরেন যে কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। 30,000 থেকে 40,000 কোটি টাকা প্রতি বছর সরকারকে কিনতে হচ্ছে। কাজেই আমরা যারা প্লান্ট ব্রিডার, রাইস ব্রিডার, আমরা যেটা কাজ করছি যাতে করে কম সারে চাষ করা যায় এরকম ধানের জাত উদ্ভাবন করার জন্য। যেমন আমরা বৃধান 75 ডেভেলপ করেছি, যেটি রোপা আমন মৌসুমের স্বল্প জীবনকাল সম্পন্ন সুগন্ধি একটি ধানের জাত। এই জাতটি চাষের ক্ষেত্রে শতকরা 20 থেকে 30 ভাগ ইউরিয়া সার আমরা যদি কম দিই, যেটি নাইট্রোজেনাস ফার্টিলাইজার, তাহলে কৃষকের ফলনের কোনো ঘাটতি হবে না। একইভাবে আমরা কিভাবে কম ফসফেটিক ফার্টিলাইজার প্রয়োগ করে, যেটিকে আমরা বলি ট্রিপল সুপার ফসফেট সার, সেটির জন্য আমরা কাজ করছি। আমরা আরো কম পানিতে কিভাবে ধান চাষ করা যায় এর জন্য আমরা ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, অ্যারোবিক রাইস ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। কাজে ধানের জাত উদ্ভাবন একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন টার্গেট নিয়ে আমাদেরকে আসলে কাজ করতে হবে। আমি যদি সংক্ষেপে একদম জানতে চাই শেষে, ধান চাষের তরুণদের আগ্রহ ফিরে আনা যায় কি কিভাবে, এবং অনেকটাই দেখা যাচ্ছে যে তারা বিমুখ ধান চাষে, আসলে অলাভজনক বলা হচ্ছে, বা নতুন কোনো উদ্ভাবনী শক্তি বা নতুন কোনো প্রণোদনা প্রয়োজন কিনা, কি বলবেন আপনি? কৃষিক্ষেত্রে শ্রমিকের যে ব্যবহার বা যোগান, এটি অবশ্যই দিনকে দিন কমে আসছে এবং শ্রমিকের যে প্রাপ্যতা এটি দিন দিন দুর্লভ হয়ে আসছে। সেক্ষেত্রে আমরা রাইস মেকানাইজেশন পলিসি প্রণয়ন করেছি। এটা একমাত্র উপায় হচ্ছে আমরা যদি মেকানাইজেশনটাকে ধান চাষের সমস্ত স্তরে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, আমরা যদি এর ব্যবহার বৃদ্ধিতে অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই তরুণ প্রজন্মকে ধান চাষের দিকে এগিয়ে আনা সক্ষম হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধু, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর খন্দকার মোহাম্মদ ইফতেখারউদ্দৌলা। আজকে এই ছিল আমাদের আজকের বিষয়, ধানে 3 নতুন জাত এবং নতুন সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। আবারও দেখা হবে আগামীকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।